ভোট ঘোষণার পরে কি মমতা ব্যানার্জি এখনো বলছেন যে আমি ভোট বয়কট করবো? আমি তো বলছি মমতা ব্যানার্জি ঘোষণা দিয়ে ভোট বয়কট করবো তখন অ্যাপ্লিকেশন সমস্যা সমাধান হচ্ছে। কারণ গণতন্ত্রের উৎসব যদি নাগরিক না এই মুহূর্তে উপস্থিত হয়েছে হাইকোর্টের। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে উপস্থিত হয়েছে হাইকোর্টের সন্নিকটে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ হইতে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘোষণা করা হয়েছে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল মোট 2 দফায় ভোট ঘোষণা করা হয়েছে। সেই ইস্যু নিয়ে রাজ্য রাজনীতি সরগরম এবং বিভিন্ন রাজনৈতিক দল ক্ষোভে ফেটে পড়েছে। কারণ 8 লক্ষ বৈধ ভোটারকে বাদ রেখে নির্বাচন কমিশন কীভাবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘোষণা করলেন, সেই নিয়ে একাধিক রাজনৈতিক দল হাইকোর্টে মামলা দায়ের করেছে। আজকে দেখা গেল ইউনিয়ন ডেভেলপমেন্ট রাজনৈতিক দলের পক্ষ হয়েছে বিধায়ক নওশাদ সিদ্দিকী হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। বাকি বক্তব্য শুনে নেব বক্তাদের। তিনি একতরফাভাবে ইলেকশন ঘোষণা করে দিতে পারে কি 60 লক্ষ ভোটার? এবার বলুন, ভোট ঘোষণা হওয়ার পরে মমতা ব্যানার্জি কি কথা বলেছে এটা নিয়ে? আর বিজেপি এটা নিয়ে কত শব্দ খরচ করেছে। ভোটের আগে অনেক গল্প, ভোট ঘোষণার আগে অনেকে গল্প শুনিয়েছিল। ভোট ঘোষণার পরে কি মমতা ব্যানার্জি এখনও বলছেন যে আমি ভোট বয়কট করব? আমি তো বলছি মমতা ব্যানার্জি ঘোষণা দিক ভোট বয়কট করবো যতক্ষণ না অ্যাডজুডিকেশন সমস্যার সমাধান হচ্ছে। কারণ গণতন্ত্রের উৎসব যদি নাগরিকে না ভোটাররা না সবাই উদযাপন একসাথে করতে পারে, সেটা অসম্পূর্ণ থেকে যাবে না। আর্টিকেল 326 সরাসরি ভায়োলেট হচ্ছে, তাহলে কীভাবে উৎসব উদযাপন হবে? মমতা ব্যানার্জি মহাশয় এই বিষয়ে একটা কথা বলছেন। আমরা ডে 1 থেকে বলে আসছি স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির পক্ষে, কিন্তু স্বচ্ছতার নামে কোনো যদি বেগড়িবাই করে, অন্যায় পথ অবলম্বন করে, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। তাই মাঠে ময়দানে পরপর শনিবার রবিবার মালদা মুর্শিদাবাদে প্রতিবাদ সভা করেছি। আজকে সোমবার এসে গেছি কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে এসে আমি মামলা করছি, অ্যাফিডেভিট অ্যাফার্ম করেছি যে মামলা করছি যে আমাদের যে দাবিটা হচ্ছে অ্যাডজুডিকেশনে রেখে এই ভোট প্রক্রিয়া সম্ভব নয়। এই নোটিফিকেশানকে বাতিল করতে হবে, আইদার পোস্টপন্ড করতে হবে যতক্ষণ না পর্যন্ত অ্যাডজুডিকেশনের সমস্ত বিষয়টা নিষ্পত্তি হচ্ছে। আর সাথে সাথে যেটা বলেছি যে আপনার প্রত্যেক দিনের লিস্ট পাবলিশ করতে হবে, কত ডিলিট হলো, কত বিবেচনাধীন থেকে বার হলো, ভোটার লিস্টে নাম উঠলো, সে লিস্ট পাবলিক ডোমিনে আনতে হবে। আর সাথে সাথে এটাও আমাদের দাবি আছে যে আপনি অ্যাডজুডিকেশান থেকে কেউ ডিলিট হতে পারে, কেউ আবার ফ্রেশ হতে পারে। যে যার নাম ডিলিট হচ্ছে বা যার নাম ফ্রেশ হচ্ছে, প্রত্যেককে ইন্ডিভিজুয়াল নোটিশ পাঠাতে হবে, এই দাবি নিয়ে। এবং সর্বোপরি এনটিআর এসআইআর প্রসেসকে চ্যালেঞ্জ করে আমরা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করছি। রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, তিনি 3 মাস আগে ভোট করে নিয়েছিলেন তার সুবিধার্থে। পরিষ্কার সংবিধানে রয়েছে রাজ্য এবং কেন্দ্র তারা তাদের সুবিধার্থে 2-1 মাস ভোট এদিক ওদিক করার অধিকার রয়েছে। সেই জায়গায় ইলেকশন কমিশন একদমভাবে ঘোষণা করে দিচ্ছে না। মমতা ব্যানার্জি বলছেন যে আমি ধর্ণা দেবো, ভোটের নাম তুলে দিতে হবে। আমি প্রশ্ন হচ্ছে এটাই যে মমতা ব্যানার্জির এখন অবস্থানটা কী জানতে চাই। আমি অনেক আগে বলেছি, আমার ফেসবুকের নতুন পোস্ট দেখতে পারেন যে 2026-এ নির্বাচনী বৈতরণী পার হবে এসআইআরকে সামনে রেখে। 2021-এ এনআরসি সিএ করেছিল। আর মমতা ব্যানার্জি ওবিসিকে খেয়েছে, ওয়াকাফকে খেয়েছে, এবার খাবে কি এই এসআইআরকে খাবে। মিন্স শাসকের পক্ষ নিয়ে নেবে কেন্দ্রীয় সরকারের, এটা তাই হচ্ছে। মমতা ব্যানার্জি কি বাংলার মানুষকে বোকা ভাবে? তিনি এমনটা কেন করছেন বারবার বাংলার মানুষের সঙ্গে? দেখুন, ব্যাপারটা বাংলার মানুষের ইমোশন নিয়ে খেলছে না তার দলের চোরেদেরকে বাঁচানোর জন্য তলে তলে আরএসএসের মাধ্যমে বিজেপির সাথে সেটিং করছে, এটা বাংলার মানুষের বোঝা উচিত। তিনি বলেছিলেন এসআর আমি জীবিত থাকতে হতে দেবো না, ওয়াকফ বিল জীবিত থাকতে হতে দেবো না। তিনি ধর্ণা দিচ্ছেন যে 60 লক্ষ ভোটারের নাম না তুললে আমি ভোট করতে দেবো না, অথচ সব হয়ে যাচ্ছে। প্রশ্ন এখানেই তো, জন্য বলছি না, আজ গতকাল থেকে আজ 24 ঘন্টা প্রায় হতে চলেছে। এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর মুখে কোনো কথা শুনেছেন যে এই 60 লক্ষ ভোটারদেরকে নিয়ে? এখন তিনারা প্রস্তুত নিচ্ছেন, দেখুন লিস্ট সাজাচ্ছেন, কে কোথায় কন্টেস্ট করবে, কাকে কন্টেস্ট করাতে হবে না করাতে হবে, সেই লিস্ট তারা সাজাচ্ছেন। এইটুকু বুঝতে হবে আমাদেরকে। আমি অনেক আগেই বলেছি যে মমতা ব্যানার্জি ধর্নাটা ভোটারদের জন্য ধর্না না নিজের গদি বাঁচানোর জন্য ধর্না। আজকে ডেটে আবারও বলছি, মমতা ব্যানার্জি ধর্নাটা নিজের গদিকে বাঁচানোর ধর্না। ভোটারদের জন্য যে ধর্না হতো আজকে তার প্রতিফলন হতো।
আজকে তিনি অন্তত বলতেন যতক্ষণ না পর্যন্ত 60 লক্ষ সমস্যা সমাধান হবে আমি ভোটকে বয়কট করব। আর মমতা ব্যানার্জি এই ভোট বয়কটকে ডাকলে তার সাথে কোন পার্টি সাড়া দিক আর নাই দিক, নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জির ডাককে সাড়া দেবে। আর মানুষের সাংবিধানিক অধিকার আজকে বিপন্ন হচ্ছে, সাংবিধানিক অধিকার রক্ষার স্বার্থে মমতা ব্যানার্জির ডাকে নওশাদ সিদ্দিকী সাড়া দিতে প্রস্তুত। তবে এই সাড়া রাজনৈতিক জোটের সাড়া নয়, কিন্তু মানুষের ভোটাধিকার বাঁচানোর সাড়া। আর ডিএর জন্য ধর্ণা দিচ্ছেন ধর্মতলা মনুমেন্টের নিচে বহুদিন ধরে, সেই পয়সা তাদের দিয়ে দিচ্ছিল না। কালকে 45 মিনিট আগে ভোট ঘোষণা তিনি দিয়ে ঘোষণা করেছেন। মানে বুঝতে পারছেন সরকার কত চাপে আছে। মুয়াজ্জিন সাহেবদের 500 টাকা বাড়াচ্ছেন, পুরোহিত সাহেবদের বাড়িয়ে দিচ্ছেন। সরকার প্রচণ্ড চাপে আছে, দুর্নীতি করে সরকার এই পর্যন্ত পৌঁছে গিয়েছে। আরাবুল ইসলাম ফুটপুরার পথে আপনারা এই সাসপেন্ডটাকে ক্লিয়ার কেন করছেন না? আরাবুল ইসলাম সাহেব ক্যানিংপুর বিধানসভা থেকে তিনি আইএসএফের প্রার্থী হচ্ছেন, এটা আমরা সূত্র মারফত আপনারা প্রচুর খবর পাবেন, আপনাদের স্ট্রং সূত্র আছে, ভালো জিনিস। যখন ঘোষণা হবে যে তখন আপনারা তাহলে দেখবেন। আর একটা কথা, কে আসবে দলে নতুন করে, এটা নওশাদ সিদ্দিকীর হাতে পাওয়ার না চেয়ারম্যান হলো, এটা আমার দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান।